নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা গল্প দানবিক। বিহারের সেই ভূমিকম্প। কি ভয়ানক রাগ করে ফনা নেড়েছিলেন বাসুকীনাগ। পট পট করে বেজে উঠেছিল ধরিত্রীর পাষাণের পাঁজর। বড় বড় ক্ষেত আর মাঠের বুক ফেটে গিয়ে গরম জল আর বালুর ফোয়ারা উথলে উঠেছিল। মাটির গভীরে লুকিয়ে থেকে ছোট ছোট অগস্ত্য যেন এক চুমুকের টানে উপরের এক একটা ঝিল আর পুকুরের জল শুষে নিয়েছিল। কত কুয়োর মুখ বন্ধ হয়ে গিয়েছিল। বড় বড় সড়কের জায়গায় জায়গায় বড় বড় দহ দেখা দিয়েছিল। আর শহর বাজার ও বস্তির ছোট বড় কত বাড়ি যে হুড়মুড় করে আছড়ে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, তার কিছু বিবরণ আর পরিচয় এখনও সেই রিলিফ কমিটির রিপোর্টের পুরনো ফাইলে পাওয়া যাবে, যদি সেই রিপোর্টের ফাইল এখনও থেকে থাকে। কোথা থেকে একটা অদৃশ্য আক্রোশের ঝড় হঠাৎ মত্ত হয়ে উঠে যেন প্রকাণ্ড এক ধ্বংস আর হাহাকারের খেলা খেলে তারপর স্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই ধ্বংসের কান্না আর হাহাকারের রেশ থেমে যেতে বেশ কিছু দিন সময় লেগেছিল। 1 বছর পরেও দেখা যেত বিধবা নারী পথের ধারের একটা ইটের স্তূপের কাছে বসে কাঁদছে। সে নারীর স্বামীর লাশ সেই ইটের স্তূপের ভিতর সমাধিস্থ হয়ে কবেই মাটি হয়ে গিয়েছে। তবু অবুঝ বিধবা যেন একটা প্রাণের সাড়া শোনবার লোভে ইটের স্তূপের কাছে বসে থাকে। সেই সময় ক্যাপ্টেন দেবেশ মল্লিক দেওঘর থেকে শ্বশুরবাড়ির চিঠি পেয়ে চমকে উঠেছিল। তুমি আর কোনো চিন্তা করো না দেবেশ, সুলেখা ভালো আছে, বেবিও ভালো আছে। থ্যাঙ্ক গড, বহু পুণ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছে সুলেখা আর সুলেখার বেবি। রাজপুত রেজিমেন্টের সঙ্গে মেডিকেল অফিসার হয়ে তখন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের রাজমার্গ ফোর্টের ভিতরে শান্ত সুন্দর পাথুরে কোয়ার্টারের সামনে আখরোট গাছের ছোট ছায়ার পাশে আরাম কেদারায় বসে বাংলা উপন্যাস পড়ছিল দেবেশ। চিঠি পড়তে পড়তে বুকটা বারবার কেঁপে উঠেছিল। কি অদ্ভুত রক্ষা! 3 দিন যেন একটা রসাতলের অন্ধকারে সমাধিস্থ থেকে তারপর বেঁচে উঠে আবার বাইরে এসে পৃথিবীর আলো দেখতে পেয়েছে সুলেখা আর বেবি। সেদিনই ছুটির জন্য দরখাস্ত করতে চেয়েছিল দেবেশ। সেই মুহূর্তে ছুটে এসে একবার সুলেখার মাথায় হাত রাখতে আর বেবিটাকে কোলে তুলে নিতে মনটা বড্ড ছটফট করে উঠেছিল। কিন্তু যাক, যখন বিপদ কেটে গিয়েছে তখন আর এতটা উতলা হবার দরকার হয় না। আর উতলা হয়নি দেবেশ। কয়েকদিন পরেই সুলেখার কাছ থেকে চিঠি এলো। সে চিঠির লেখা পড়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আহত হয়নি সুলেখা, না সুলেখা না বেবি, কারো গায়ে এই নিষ্ঠুর ভূমিকম্পের একটা আঁচড়ও লাগেনি। প্রকাণ্ড একটা বাড়ি ধসে গেল। ইট পাথর কড়ি বর্গার একটা বিরাট স্তূপ কবরের মতো নিরেট হয়ে এতগুলো মানুষের প্রাণ চাপা দিল। তবু বেঁচে গেল সুলেখা আর বেবি। 3 দিন আর রাত সেই রসাতলের অন্ধকারে নির্বাসিত হয়ে থাকতে সুলেখার বুকের পাঁজর ভয়ে গুঁড়ো হয়ে যায়নি, এই তো আশ্চর্য। আরও আশ্চর্যের কথা, চিঠিতে কোনো ভয়ের কথা লেখেনি সুলেখা, বরং শেষ লাইনে যেন একটা উল্লাসের ঝঙ্কার আছে। বললে বিশ্বাস করবে না, এই 3 দিন আর রাতকে 3 ঘন্টার বেশি বলে মনে হয়নি। বুঝতেই পারিনি যে 3 দিন আর রাত পার হয়ে গিয়েছে। এমনই অদ্ভুত অন্ধকার। 1 মিনিটও ঘুমোয়নি। চোখ দুটো মাঝে মাঝে অবশ হয়ে গিয়েছিল এই মাত্র। পরের চিঠিতে একটা দুঃখের খবর ছিল। সে খবরটা পড়ে কয়েকটা দিন দেবেশের মন বেশ বিমর্ষ ছিল। দেবেশের কাকা আর কাকিমা বেশি জখম হয়েছেন। প্রাণে বেঁচেছেন ঠিকই, কিন্তু তাদের বোধহয় আজীবন পঙ্গু হয়ে থাকতে হবে। দুজনেই এখন মুঙ্গের হাসপাতালে আছেন। সুলেখা লিখেছে,
বাবা আবার চলে গিয়েছেন মুঙ্গের, কাকা আর কাকিমাকে পাটনাতে নিয়ে যাবেন। তুমি ছুটি নিয়ে চলে আসবার চেষ্টা করো। তারপরের চিঠিতে ভালো খবর। না, চিন্তা করবার আর কিছু নেই। কাকা আর কাকিমা সেরে উঠেছেন, হাড় ভাঙেনি, তবে চোখের দৃষ্টির জোর কমে গিয়েছে দুজনেরই। ওরা উদ্ধার পাওয়ার আগে 2 দিন সে রসাতলের অন্ধকারে ছিলেন, আর তাতেই চোখের জোর নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সুলেখার চিঠির শেষ লাইনে আবার একটা খুশির ঝঙ্কার। কিন্তু আমার চোখ দুটো তেমনি টনটনে আছে। আশ্চর্য! সেই চিঠির পর 1 বছর পার হয়ে গিয়েছে। তারপর এই আজ আর রাজমাগ ফোর্টের ভেতরে আখরোটের সেই ছায়ার কাছে বসে কল্পনায় সুলেখা আর বেবির মুখ দেখতে হচ্ছে না। পাটনাতে এসে কদম দুয়ার এই বাড়িতে ঢুকে সুলেখার মুখের দিকে তাকিয়েছে দেবেশ। সুলেখার কোলে বেবি, হেসে হেসে বেবির মুখটাকে দেখছে দেবেশ। এ কি? বেবির মুখের দিকে তাকাতেই চমকে উঠে দেবেশ। বোধহয় একটু আশ্চর্য হয়েছে। হেসে উঠে সুলেখা। আগে একবার কাকা আর কাকিমার সঙ্গে দেখা করে নাও, চলো। দেবেশের চোখের বিস্ময়কে যেন হঠাৎ হাসির মায়া দিয়ে ভুলিয়ে অন্যদিকে টেনে নিয়ে গেল সুলেখা। সিঁড়ি ধরে উপরে উঠে দোতলার একটি ঘরে ঢুকে কাকা আর কাকিমার সঙ্গে গল্প করে দেবেশ। দোতলার একটি ঘরে বিছানার উপর ঘুমিয়ে আছে বেবি। ঘরের ভিতরে আলো জ্বলে। প্রকাণ্ড মিরারটাও প্রকাণ্ড একটা আলো হয়ে ঝকমক করছে। রাত হয়েছে অনেক। বাইরে গাড়ির শব্দ শোনা যায়। এতক্ষণে বেরিয়ে ফিরল দেবেশ। গ্যারেজে ঢুকছে গাড়ি, তার শব্দও শোনা যায়। হাতের বই রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সুলেখা। ঘরে ঢুকেই দেবেশ হাসে। খাওয়ার হাঙ্গামা সেরে এসেছি। মোরাদাবাদ গিয়েছিলাম। বলাইয়ের স্ত্রী পেট ভরে লুচি মাংস খাইয়ে ছেড়েছে। তারপরই বিছানার ওপর ঘুমন্ত বেবির দিকে তাকায় দেবেশ। বেবিটা যে এত কালো হয়ে যাবে ভাবতেই পারিনি। ঠিকই বলেছে দেবেশ। বেবির বয়স যখন 3 মাস, তখন ঘুমন্ত বেবির গালে চুমু খেয়ে রওনা হয়েছিল দেবেশ। পাটনা থেকে পেশোয়ার, তারপর পিন্ডি, তারপর রাজমাগ ফোর্টে গিয়ে রেজিমেন্টাল হাসপাতালে চার্জ নিতে হয়েছিল দেবেশের। সেদিন বেবিটা কি চমৎকার ফুটফুটে একটা ডলের মতো চেহারা নিয়ে ঘুমিয়েছিল। কিন্তু এই 1 বছরের মধ্যে কত কালো হয়ে গিয়েছে বেবি। কোথায় গেল সে রং? সুলেখা হাসে। হ্যাঁ, সত্যি বেশ কালো হয়ে গিয়েছে বেবি। ঘুমন্ত বেবির কাছে গিয়ে বেবির গাল টেপে দেবেশ। সুলেখা হাসে। ঘুমের মধ্যে আদর করো না, শেষে ঝগড়াটে স্বভাবের একটা দুষ্টু হয়ে উঠবে। একটা সোফার উপর বসে ডাক দেয় দেবেশ। তুমি কি এখনই ঘুমিয়ে পড়বার মতলব করছো? না। সুলেখা হাসে, আর হেসে হেসেই পট করে সুইচটা টিপে আলো নিভিয়ে দিয়ে দেবেশের পাশে সোফার উপর বসে। এ কি? একটু আশ্চর্য হয় দেবেশ। সুলেখা বলল, এই তো ভালো। অন্ধকার ভালো লাগে? হ্যাঁ। নতুন অভ্যেস মনে হচ্ছে। সুলেখা বিব্রতভাবে বলে, হ্যাঁ, তার মানে? দেবেশ বলল, আগে দেখেছি অন্ধকার সহ্য করতেই পারতে না। সুলেখা যেন আনমনার মতো আস্তে আস্তে বলে, তা বটে। গল্প করে দেবেশ। খৈবার পাস, আফ্রিদির উপদ্রব আর পাখি শিকারের গল্প। তারপর একটা খুশির উচ্ছ্বাসে হেসে ওঠে দেবেশ। কিন্তু তোমার ভূমিকম্পের গল্পের কাছে এসব গল্পের আশ্চর্য কিছুই নয় বোধহয়। সুলেখা বলে, হ্যাঁ। তবে বলো কি? ওই 3টে দিন 4 মাসের বেবিকে নিয়ে একটা প্রকাণ্ড ধ্বংসস্তূপের ভেতর আটক হয়ে থেকে না খেয়ে, আমার মনে হয় এই জন্যই বেবিটা কালো হয়ে গিয়েছে। সুলেখা বলে, হ্যাঁ, রেস্কিউ পার্টি যখন ভিতরে ঢুকে উদ্ধার করে বাইরে নিয়ে এলো, যখন ভালো করে চোখে দেখতে পেলাম,
তখন দেখলাম বেবিটা বেশ কালো হয়ে গিয়েছে। তোমার খুব দুঃখ হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ। দুঃখ? না, এতে দুঃখ করবার কি আছে? দেবেশের একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে সুলেখা। তারপর দেবেশের কাঁধের ওপর মাথাটা এলিয়ে দিয়ে একটা হাঁপ ছাড়ে। আশ্চর্য! কি? প্রশ্ন করে দেবেশ। এই যে বেবিটা কালো হয়ে গেল। একটা অদ্ভুত অবিশ্বাস্য গল্পের মতো মনে হয়। গল্পের মতো? হ্যাঁ। কেন? কি করে বলবো? মনে হয় এই মাত্র। কথা শেষ করেই একটু কেঁপে ওঠে সুলেখা। তারপরই যেন নিঝুম হয়ে যায় শরীরটা। মরণের মুখ থেকে ফিরে এসেছে সুলেখা। কোলের বেবিকে কোলে নিয়ে আবার স্বামীর গা ঘেঁষে বসবার সৌভাগ্য হয়েছে। এই সৌভাগ্যের আনন্দ যেন এতক্ষণে পরিপূর্ণ হয়ে সুলেখার চেতনায় রিমঝিম করে বাজছে। সুলেখার পিঠে হাত রাখে দেবেশ। কিন্তু সুলেখার এই সুখের আবেশের মধ্যে যেন একটা বোবা গল্পের বিস্ময় ছটফট করতে থাকে। সুলেখা নিজেও বোবা হয়ে আর চোখ দুটো বন্ধ করে সেই গল্পের ছবিটাকে যেন সারা অনুভব দিয়ে দেখতে চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। সবই মনে পড়ে সুলেখার। সেদিন মুঙ্গেরে পৌঁছে সূর্যকুণ্ড দেখবার কথা ছিল। মুঙ্গেরে চারুবাবু কাকা আর কাকিমাকে নিমন্ত্রণ করেছিলেন। একবার সস্ত্রীক এসে মুঙ্গের বেরিয়ে যাও পরেশ, তাই, অন্য কোনো কারণ ছিল না। তাই পরেশবাবু বললেন, তুমিও চলো বৌমা। কাকিমা আপত্তি করেছিলেন। 4 মাসের একটা বাচ্চা কোলে নিয়ে সুলেখা আবার কেন ছুটোছুটি করে হয়রান হবে? পরেশবাবু, কোনো অসুবিধা হবে না। পাটনা থেকে মুঙ্গের পর্যন্ত যেতে এখন ভালো সড়ক পাওয়া যাবে। নিজের গাড়িতে যাব, অসুবিধের কি আছে? জায়গাটা বোধহয় বেগুসরাই থেকে মুঙ্গের যেতে পড়ে। একটা বাজার ছিল আর নতুন একটা ধর্মশালাও ছিল। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে পরেশবাবু বললেন, বিকাল পর্যন্ত এই ধর্মশালাতেই একটু রেস্ট নেওয়া যাক বৌমা, কি বলো? সন্ধ্যায় আবার রওনা হওয়া যাবে। সেই ধর্মশালা, 3 তলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, দেখতে কেল্লার মতো বিরাট। সেদিন লোক গিজগিজ করছে ধর্মশালায়। সূর্যকুণ্ডে স্নানে যাবার জন্যই এই ভিড়। বেবিকে ফ্লানেল দিয়ে জড়িয়ে আর কোলে নিয়ে এই ধর্মশালার বারান্দাতে আস্তে আস্তে পায়চারি করে বেড়াচ্ছিল সুলেখা। আর একটা ঘরের ভিতর চৌকির উপর বসে খবরের কাগজ সামনে রেখে গল্প করছিলেন কাকা আর কাকিমা। সেই সময় সেই ধরিত্রীর পাঁজর কাঁপানো শিহরণ, সেই ভয়ানক শব্দ আর সেই প্রচণ্ড হাহাকার, আর্তনাদ। হুড়মুড় করে ভেঙে পড়ল 3 তলা ধর্মশালা। প্রচণ্ড ধুলোর ঝাপটা আর অন্ধকারের মধ্যে যেন ছিটকে গেল সুলেখার প্রাণটা। প্রথমেই বুঝতে পারেনি সুলেখা, একটা নিরেট অন্ধকারের মধ্যে মুখ থুবড়ে কেন পড়ে আছে সুলেখা। মূর্ছাটা তখনও ঠিক ভাঙেনি। তারপরেই চেঁচিয়ে কেঁদে ওঠে সুলেখা, বেবি, আমার বেবি কোথায়? নিরেট অন্ধকারে ঢাকা কবরটা যেন সুলেখার চিৎকারের সঙ্গে ভয়ঙ্কর আর্তনাদ তুলে প্রতিধ্বনি ছড়ায়। হাতড়ে হাতড়ে হাঁটতে থাকে সুলেখা, কিন্তু পদে পদে হোঁচট খায়, এগিয়ে যেতে পারে না। প্রকাণ্ড প্রকাণ্ড দেওয়ালের টুকরো এদিকে ওদিকে হেলে বেঁকে গড়িয়ে আর খান খান হয়ে পড়ে আছে। গুমড়ে গুমড়ে একটা শব্দ ভেসে আসছে, যেন অনেক দূরে একটা বাজারের শোরগোল চাপা পড়ে আর দম বন্ধ হয়ে কান্নাকাটি করছে। ভয়ানক করুণ শব্দ, তবু তো জীবন্ত শব্দ। ওরই কাছে এগিয়ে যাবার জন্য ছটফট করছে সুলেখা, আর চারিদিকে ছড়ানো ইটের ওপর হাত রেখে রেখে ঘুরতে থাকে, বেবি, আমার বেবি। শূন্য অন্ধকারকে যেন খিমচে খিমচে খোঁজে আর কাঁদতে থাকে সুলেখা। হঠাৎ যেন পাতালপুরীর একটা দানবের হাতের ছোঁয়া সুলেখার পিঠের ওপর এসে লুটিয়ে পড়ে।
সুলেখার পিঠের মাংস ছিঁড়ে নেবার জন্য 5 আঙুলের নখ এগিয়ে দিয়েছে সেই দানবিক আগন্তুক। লাফ দিয়ে সরে যায় সুলেখা। দম বন্ধ করে সুলেখা, যেন সুলেখার এই যন্ত্রণাস্ত বুকের এক ছিটে নিঃশ্বাসের শব্দও শুনতে না পায় দানবটা। কিন্তু দানবের নিঃশ্বাস আর পায়ের শব্দ শুনতে পায় সুলেখা। সুলেখার পায়ের শব্দ লক্ষ্য করে ঘুরছে দানবটা। মর মর করে ইটে স্তূপ বাজছে। সুলেখার রক্ত মাংসের গন্ধ অন্বেষণ করছে রসাতলের সেই দানবিক আবির্ভাব। মস্ত বড় একটা ইট হাতে তুলে সেই মরণ গুহার নিভৃতে এক কোণে চুপ করে দাঁড়িয়ে কাঁপতে থাকে সুলেখা। দানবটা হাঁসফাঁস করে ঘুরতে থাকে, কিন্তু সুলেখাকে খুঁজে পায় না। শুধু শুনতে থাকে সুলেখা, অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে নিঃশ্বাস ছাড়ছে দানব। চমকে ওঠে সুলেখা, হাতের ইট ঝুপ করে খসে পড়ে যায়। চেঁচিয়ে উঠেছে ওই মরণ গুহার দানব। কে আপনি? চিৎকার করে কাঁদছিলেন। কোথায় গেলেন আপনি? আপনি কে? সুলেখার হৃৎপিণ্ডটা যেন উল্লাসে লাফিয়ে ওঠে। আমিও আপনার মতো মরেছি। কি সব্বনেশে কথা বলছেন? ফুঁপিয়ে ওঠে সুলেখা। সত্যি মরিনি, কিন্তু মরতে হবে যে। লোকটাও চেঁচিয়ে ওঠে। কিন্তু আমার বেবি? সুলেখার কান্না এইবার এই মরণ গুহার সব অন্ধকার গলিয়ে দিয়ে গুনগুন করে বাজতে থাকে। আপনার কোলে ছেলে ছিল কি? হ্যাঁ। খুঁজেছেন? কত খুঁজলাম, পেলাম না। আপনি খুঁজবেনই বা কী করে? আপনার সাধ্যে কি? লোকটা যেন বিচলিত স্বরে আক্ষেপ করে। আপনি দয়া করে একটু খুঁজবেন। নিশ্চয়ই। লোকটা আবার হাঁসফাঁস করতে করতে অন্ধকারের বুকের ভেতর দিয়ে টলতে টলতে কোন দিকে যেন চলে যায়। কী আশ্চর্য! এই মরণ গুহার ভিতরে দাঁড়িয়ে সুলেখার মনের ভিতর থেকে মরণ ভয়ের ভ্রুকুটিগুলো যেন আস্তে আস্তে সরে যাচ্ছে। মরতে হবে। সে মরণ কি এই রকম জীবন্ত হয়ে থাকার চেয়েও অদ্ভুত? ভয় নয়, ভয় করবার মতো ভীরু জীবনটাই যেন মরে যাচ্ছে। সুলেখার প্রাণ শুধু একটি প্রার্থনা সাধছে, বেবিটাকে চাই। মরে যাবার আগে বেবিটাকে একবার কোলের ওপর তুলে বুকের কাছে চেপে ধরতে চাই। বেবির গালে একটা চুমু দিয়ে এখানে এই রসাতলের অন্ধকারে চিরকালের মতো ঘুমিয়ে পড়লে দুঃখ কিসের? আপনি আছেন? বেঁচে আছেন? লোকটা সুলেখার নিকটে এসে আবার হাঁক দিয়েছে। আছি। আপনি বেঁচে আছেন তো? উত্তর দেয় সুলেখা। হেসে ওঠে লোকটা। এখনো আছি। আমার বেবি কই? এখনো পাইনি। তবে আশা কি নেই? আবার ফুঁপিয়ে ওঠে সুলেখা। আছে, আশা ছাড়বেন না। চলে গেল লোকটা, কিন্তু তখনই ফিরে এসে চেঁচিয়ে ওঠে। আপনি জল খাবেন যদি তবে এখানে এসে দাঁড়ান। ইট তুলে নিয়ে একটা ভাঙা দেয়ালের উপর ঠক ঠক করে আঘাত করে জায়গাটাকে চিনিয়ে দেয় লোকটা। এখানে একটা চৌবাচ্চা আছে, তাতে জল আছে। বলতে বলতে চলে গেল লোকটা। হ্যাঁ, জল। এই রসাতলের সবই তাহলে দানবিক নয়। এখানেও জল আছে, করুণা আছে, সুলেখার কান্না শুনে বিচলিত হবার মতো প্রাণ আছে। এমন কিছু রিক্ত, শূন্য আর শ্রীহীন নয় মরণময় এই অন্ধকারের সংসার। হাতড়ে হাতড়ে এগিয়ে যেয়ে চৌবাচ্চার কাছে গিয়ে দাঁড়ায়। জল খায় সুলেখা। আপনি বেঁচে আছেন? আবার সে উদ্বিগ্ন কণ্ঠস্বর। সুলেখার প্রাণের জন্য, সুলেখার ছেলেকে খুঁজে আনবার জন্য। এই ধ্বংসের ইট পাথরের ভিতর দিয়ে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে যে মানুষটা, তারই কণ্ঠস্বর। সত্যি মানুষ তো? বেবি কই? চেঁচিয়ে ওঠে সুলেখা। এই নিন, এগিয়ে আসুন। পেয়েছেন? পেয়েছেন? রসাতলের সেই অন্ধকারের এক মহাকরুণার উপহার নেবার জন্য 2 হাত তুলে যেন ঝাঁপিয়ে পড়ে সুলেখা। লোকটার হাত থেকে বেবিকে তুলে নিয়ে বেবির বুকের উপর কান পাতে সুলেখা। তারপরই বেবিকে বুকের উপর চেপে ধরে।
4 মাসের একটা কোমল ও নরম শরীর তৃষ্ণার্ত বেবি সুলেখার বুকের ওপর মুখ ঘষতে থাকে। সুলেখা ডাক দেয়, আপনি কোথায়? এই তো কাছেই আছি। ওখানেই থাকুন। হ্যাঁ, আর পারি না। লোকটা যেন অলসভাবে একটা হাঁপ ছেড়ে বসে পড়ে। বেবিকে কোথায় পেলেন? প্রশ্ন করে সুলেখা। ওদিকের একটা ঘরের তক্তাপোশের নিচে। কান্নার শব্দ শুনে অনেকটা চেষ্টা করে ইটের রাশ ঠেলে শেষে বাচ্চাটাকে ধরতে পেরেছি, কিন্তু কি? যাক সে কথা, এখনো বাঁচবার আশা আছে মনে হচ্ছে। কি করে বুঝলেন? ওদিকে যারা বেঁচে আছে তারা খুব জোরে হল্লা করছে। বাইরে থেকে কাজ শুরু হয়েছে বলে ওদের ধারণা। কিসের কাজ? উদ্ধারের। কোদাল গাইতার শব্দ শোনা যাচ্ছে। উপরের ইট সরানো শুরু হয়েছে। উদ্ধার? কথাটা যেন অবাস্তব স্বপ্নের প্রলাপের শব্দ বলে মনে হয় সুলেখার। উপরের সেই সূর্যের আলোক, গাছের সবুজ আর ফুলের গন্ধকে এখানে বসে যে নিতান্তই পর বলে মনে হয়। এখানে এই নিরেট অন্ধকারের মরণময় মোহ তার চেয়ে কম মধুর নয়। এখানে দানবের হাতের নখ সুলেখার রক্ত মাংস লুট করতে চায় না। কি আশ্চর্য! এই রকম দানবিক মায়ার গা ঘেঁষে বসে থাকতেই যে ইচ্ছে করে, উঠতে ইচ্ছে করে না। উপরের সূর্যালোকের কাছে গিয়ে দাঁড়ালে এই শান্তির চোখ যে ঝলসে যাবে। লোকটার হাতটাকে হঠাৎ ছুঁয়ে ফেলেছে সুলেখা। সেই হাত শক্ত করে আঁকড়ে ধরে সুলেখা। লোকটা বলে, না, আমি আপনাকে একলা রেখে পালিয়ে যাব না। মরলে দুজনে একসঙ্গেই মরব। বেশ তো। সুলেখা হাতটা কেঁপে ওঠে। লোকটার অবশ হাতটাকে আস্তে আস্তে কাছে টানে সুলেখা, যেন মরণ বাসুরের সঙ্গীকে একটা মধুর উত্তাপের ছোঁয়া দিয়ে অভ্যর্থনা করতে চায় সুলেখা। কিন্তু মরণ গুহার বুকটাই ঝনঝন করে বেজে ওঠে। ঘণ্টা বাজছে, হু হু করে হাওয়া ঢুকছে, আর টর্চের আলো যেন ঝাঁক বেঁধে দৌড়াদৌড়ি শুরু করেছে। উপরের রাবিশের স্তূপ সরিয়ে ভেতরে ঢুকেছে রেস্কিউ পার্টি, ভলেন্টিয়ার, পুলিশ আর স্কাউট। একটা স্ট্রেচারও ছুটতে ছুটতে সুলেখার চোখের সামনে এসে থমকে দাঁড়ায়। চলে আইয়ে, হাঁক দেয় ভলেন্টিয়ার। বেগুসরাই ক্যাম্প হাসপাতালের বেডের উপর শুয়ে যখন ভালো করে চোখ মেলে তাকাবার মতো চোখের জোর পায় সুলেখা, তখন কোলের কাছে ঘুমন্ত বেবির মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যায়। সুলেখার সেই বেবি নয়, কিন্তু মানুষেরই বেবি। বেশ গোলগাল, নরম নরম আর বেশ কালো একটা 4 মাসের মানুষ। অনেকক্ষণ ধরে ভেজা চোখ নিয়ে আনমনার মতো বাইরের মাঠের দিকে তাকিয়ে থাকে সুলেখা। তারপর বাচ্চাটাকে বুকের ওপর তুলে নিয়ে দোলা দিয়ে ঘুম পাড়াতে থাকে। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি সুলেখা? সুলেখার কপালে হাত রেখে ডাক দেয় দেবেশ। তুমি কোথায়? চমকে ওঠে সুলেখা। সুলেখার বুকের ভেতর যেন অদ্ভুত এক দানবিক মায়ার স্মৃতি চমকে উঠেছে। যেন এক পরম নিবিড় অন্ধকারের সংসারে একটা প্রীতিময় হাত কাছে টেনে নিতে চায় সুলেখা। দেবেশের হাতটাকে আস্তে আস্তে কাছে টেনে নেয় সুলেখা।